আসসালামু আলাইকুম। আপনি তো মুক্তিযোদ্ধা। জি, আচ্ছা, আপনার নামটা যদি বলতেন। আমার নাম শেখ জিন্নাত আলী। আচ্ছা, আপনি কোন সেক্টরের অধীনে বা আমি কোন এই অঞ্চলে সেক্টরে বিহার চাকুলিয়া ট্রেনিং করি। আচ্ছা, চাকুলিয়া ট্রেনিং করে হ্যাঁ তাকে 29 দিন ট্রেনিং করেছি, করে অস্ত্র শস্ত্র নিয়ে বলেছি। ওই 29 দিন অন্তত কম করে হলো 300 অস্ত্র ট্রেনিং করে। আপনি কি শুনবেন আপনি? তো সেখান থেকে এসব থেকে অস্ত্র নিয়ে তারপরে আসে বাংলাদেশের যুদ্ধ শুরু। আচ্ছা, তারপরে ও বাংলাদেশে যুদ্ধ করছি, এটা তো যেটা করছি তাই করছি, কিন্তু আগের বিষয় তো লাগবে, তো আগের বিষয়, তাই না? আর এই যুদ্ধে যাওয়ার, এই ইসে যাওয়ার উদ্দেশ্যটা হলো না কি, সেটা হলো সেই 55 সালে বা 52 সালে এই বিহারিরা যা করছে। আমি খালিশপুর চাকরি করতাম 30 মিলে, তো 8টার সময় ডিউটিতে যাবো পৌষ মাসে, 8টা তো প্রায় 15 আগে বাজে যায়। তো আমার কলস পাতে দিছি, ওই সে পাইপ করে কলস পাতে দিছি, সেই কলস 1 মিনিট নাস্তা করে আসেন না খাবার পাতে দিছি। ওই বিহারি আমার কলস সরাই দিয়ে তার কলস পাতে দিয়েছে। আমি এসে দিয়েছি, কিনে আমার কলস কে পাল্টালো? ও দিয়ে সরাইয়া আবার আমারটা পাতে দিছি। সে আমার এই জায়গা ধরিয়া কলার ধরিয়া কয়, হে মদর চোখ। আমি তারে কই, তোর মনে তুই খাবার চা এই কেউ বসে দিয়ে ফেলাই দিছি। কেন আমি তো তাদের সাথে চলাফেরা সেই ভাষা তো বুঝছি ফেলাই দিলে। তারপরে 60 সালে সেই রাইড বেঁধে গেল। রাইড বেঁধে গেলে এই সমস্ত স্মৃতি তো অন্তরে রয়েছে। আমার মা বোনেরা তাকে বাসায় চাকরি ঢালবাটি মস্তি করতো, তারা কত অপদস্থ হতো। আর আমরা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা তাকে সবার খাটত। আমাদের দেশের ধান চাল তারা নিয়ে যেত, তাদের দেশের ভুট্টো তাই আমাকে যেত। আমরা ওই সিনের চাল, ওই সেই নারীর তুলে তাই দিয়ে আমরা কোনো রকম না খেয়ে দিন কাটাইছি। এই সকল স্মৃতিমিতি দেখিয়া তারপরে কইছি নাকি ওই যে হ্যাঁ, এই স্মৃতিমিতি দেখে তারপরেই তো জীবন বাঁচিয়ে 71 সালে হ্যাঁ মুক্তিযুদ্ধ। আপনি কি একা গিয়েছিলেন নাকি আপনার আশেপাশে আমার বন্ধু বান্ধব? আশেপাশে আমার ইউনিয়নে তো 10 জন। এই 10 জনই পাইছিলাম, 10 জন গেছি। তারপরেও আবার অন্য সেক্টরে গেছে নাকি, হ্যাঁ গেছে, দেখা যায় যখন। এখন কোনভাবে কি গেছে না, এটা তো আমাকে দেখার সময় ছিল না। আপনি ভারতে গিয়েছিলেন কোন বর্ডার দিয়ে, কোন সাইড দিয়ে বর্ডারে? বাগদা বর্ডার হয়ে গেছিলাম। আচ্ছা, আর ট্রেনিং আমি কি শেষে করলাম, হুম, হুম। যখন এইসব শুনে যাবো, শেষে একটা ওই যে আগে কাঁচামালটার কিন্তু টাবুরিয়া নৌকো ছিল, লম্বা আটুরিয়া নৌকো বলতো। সেই নৌকো ভরে নিয়ে না গিয়ে সে কালনা, ভাটিয়াপাড়া কালনা আছে না, হুম, হুম। ওই কালনা নামায় দিয়েছে। সেখানে আমরা একটা জ্বালা কিনে সেখানে পাক করে খাইয়ে দিয়ে আমার রওনা হয়েছি। ছুঁয়ে গেছি বলে, আবার কেউ যদি আসে সেই জ্বালা থেকে পাক করতে দিও, এই করে চলে গেছি বাগদা। তো বাগদা ওখানে হলো ওই যে একটা রোড আছে, ওই রোডে আর কি ওই সেনারা আছে, আমাকে রাজাকাররা আছে, তারা ওই কী করে দাবড়ায় ধরিয়া যা কিছু আছে কাড়ি বুড়ি নিয়ে যায়। এটা শুনতে পেরে শেষে কী করলাম, কেউ টাকা পয়সা ওই জুতোর মধ্যে থুইছে, জুতোর মধ্যে তো নিয়ে যায়। আমার টাকা কী করলাম, আমি ওই টাকার 2 মাথায় সুতো বাঁধে ওই টাকা দিছি মগদুয়ার, আর ওই মাজার সুতো 2 ধারে বাঁধছি, যেমন তার নিতে পারবে না। আর শোনো, আমার তো ভালো লাগতেছে না বাজার, আমার তো গত কাঁপতেছে, আমার তো ভাঙ্গেছি রাখতেছে আমার শরীরটা। সেটা কী করবো, ওই করছে কি, আমাকে একজনের ছেলে করে নেছে, কেউ ওই যে কাট্টি আনছে তাই মাথায় নেছে, মাথায় নিয়ে পার হবো। তখন পার হয়ে গেল, তারা হাঁসে রয়ে গেছে, তাকে সাল মেয়ে কাট্টি নিয়ে আমরা চলে গেছি। যেখানে গেছি সেখানে ওকে একটা বিরাট বট গাছ আছে, অন্তত 1 বিঘে জমি নিয়ে সেই গাছটা, সেই গাছতলায় বইছি আমি। ওই যে ছেলেরে কোলে নিয়ে, ওই ছেলে খালি থাপড়ায় আমার বাবাকে, আমি কী করবো। আর বলে আরও 1 ঘন্টা পরে তারা আসলো, তারা আমাকে নিয়ে গেল
আমার খরচা দিয়ে বনগা নিয়ে গেলো আমাকে আমাদের অফিসে। হ্যাঁ, সেখানে ওই যে গেলিভারে বনগা যাইয়া সেখান থেকে রিক্টু হলাম, নীলগঞ্জ। তো নীলগঞ্জে চলে গেলাম, এর মধ্যে অনেক কিছু হয়েছে, এত বলা সম্ভব না। নীলগঞ্জ চলে গেলে সেখান থেকে বেজার যায় না গেলে কি করলো, আমি তো ওই মিলে চাকরি করছি, ওই যে সুফিয়ান সাহেব আছে, আবু সুফিয়ান সাহেব, সেই মিলের বা সেই শ্রমিকের ছিল, সর্দার ছিল। ও যাইয়া পলতা ক্যাম্প করছে, পলতা ক্যাম্প খুললে আমরাও বসে আছি, ও হন্তিয়ার কি একজন আইসে বলে আমাকে বেশ যাবে, ক্যাম্পকে নতুন করছে তো শ্রমিকের ক্যাম্প, শেষে সেই একজন আইসে ও তো আমার আছে না, আমার দিয়ে কয়েক জিন্নাত ভাই আপনারা আমাকে হচ্ছে বেশ যাবে, আপনারা কয়জন আছেন? আরে বাবা, দুধ চা খান না? লাল চা দিয়ে আমার ভাই, আচ্ছা একটা লাল চা দিন। ওরা করে দিস আবা, তা কি করবো শেষে ওই আমরা কয়জন আর কি গোসাই যারা তোমার মতো শিক্ষিত ছেলে ওরা আবার গেল না, যায় নাই না, আচ্ছা ওরা আবার গেল না। তো গেছি, তার আগে একটা ঘটনা চিন্তা করতে পারলাম না, তো এখন বয়সে চলে আসি, মনে থাকে না তো, সে কী করবো আমরা আর কি, ওই যে কজন মুখ্য মানুষ টানুষ কি সব, সেই কজন গেলাম, যাওয়ার পরদিনই বলকার থেকে গাড়িতে উঠে আসলাম দমদম আসলাম। তা দমদম আসলে ওখানকে আর কি আপনার নিয়ে গেল, কয়লার ইঞ্জিন ফাল্টায় দিয়ে গেল কারেন্টের ইঞ্জিন, আর আমাকে এইরকম একটা মগ দিয়ে দিয়েছে, কইছে ওই একটা সমাজে এক কনভেকশনারি আছে, সেখানে দেরি করবে, তোমরা ওখান থেকে একটু পানি নিয়ে আর কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠবে, নাহলে কিন্তু ওখানে পড়ে থাকলে আর তোমাদের খোঁজ থাকবে। এই আর কি তাই করলাম, তাই করি আর কি। তো গেছি, এখন ওখানে যাতে কী হলো, ওদিকে রাত 10টায় উঠছি, বনগা দমদম আসলো লোকে আজম দেবে, সেই সময় পাল্টা ফুটে গেল। আর সেই চাতুলিয়া গেলাম, বিহার প্রদেশ চাতুলিয়া, আমাদের 8 সেক্টর, সেখানে গেলাম। সেখানে গেলে সেখানে যে রাত 10টা বা 9টা হবে এরকম, সেই সময় গেছি। একজন বলতেছে আপনার ট্রেনিং सेंटर में आ गया, गाड़ी से उतारो। সবাই তো আর বোঝে না, আমি একটু মিলে চাকরি করছি বলে বুঝি। আপনারা আপনার ট্রেনিং সেন্টারে এসে গেছেন, গাড়ি থেকে নামেন, আপনার ট্রেনিং सेंटर में आ गया, गाड़ी से उतारो। ওটুক বাংলার এই যে লোক উর্দু। শেষে নামলাম, থানা হয়েছ পড়ি নইয়া, এরপরে কত কিছু তো তুই আমি ভাবতেছি দাদাকে এই অবস্থায় সেখানে ট্রেনিং করে অস্ত্র নিয়ে যুদ্ধ হতো, হয়েছে গুলি আমার মাথায়। তো যাই করি না কেন করছিলাম, সে সময় আমাদেরকে এরকম মূল্যায়ন করবে বা কোনো কিছু দেবে ঠেবে একই কেউ জানে, কেউ ভাবছিল, ভাবি নেই। এখানে যা করে কি না করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার জ্বলতেছে এই কারণে যে কী হলো, না পরের শহর কাটছি, পরের শহর না খাটে স্বাধীনভাবে চলাফেরা করবো, আজ তাই ধ্বংস হয়ে যাচ্ছে। এই আর কি আমার ভালো হচ্ছে। করো বাবা, আল্লাহ হাফেজ। আপনার আরেকটু সময় দিবেন, আরও কিছু প্রশ্ন করি তাহলে। আচ্ছা, আপনার ওইখানে যখন প্রশিক্ষণ নিচ্ছিলেন, আপনি কি ধরনের অস্ত্র প্রশিক্ষণ পেয়েছিলেন? সেই কথা, ওরকম 3 প্রকার অস্ত্র আছে, বুঝছেন কি কইছি? ওই রাইফেল আছে, 3 প্রকার। এটা 303 বোর্ড অ্যাকশন, আর 303 বোর্ড অ্যাকশন, ফরমার্স, এরকম 3টে রাইফেল। তারপরে ওই এসএলআর, তারপরে আছে গ্যানেট আছে 3 প্রকার, বোম আছে 3 প্রকার। একটা যে প্লেন মারতে হয়, একটা যে ওই জাহাজ মারতে হয় পানিতে, এইরকম আর কি।
আচ্ছা, আপনি সরাসরি সম্মুখ কোনো আর একটা যুদ্ধে, নাম আছে এরকম, আচ্ছা আমি বলি। হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই, একটা নাম আছে টাইমিং পেন্সিল। টাইমিং পেন্সিল সেই একেবারে পেন্সিলের মতোই, ওর মধ্যে গ্যাস ভরা আছে, তোমাকে স্পর্শ করলে আর তুমি বাঁচবো না। হ্যাঁ, আমি এই যে 84 বছর বয়স হয়েছে, তাতে কী হয়েছে? যদি ওটা থাকে আমি পিন খুলে ফেলাই দিয়ে আসবো। টাইমিং পেন্সিল কেন বলছে? পিন খোলার পরে আধা ঘন্টা পরে একটা বাস্ট হয়, একটা 1 ঘন্টা পরে হয়, একটা 1.5 ঘন্টা পরে হয়, তাই টাইমিং পেন্সিল বলা আছে। আমি ট্রেনিং করছি, যুদ্ধ করছি, তাই তোমাদের বলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ না করতে কি বলা যায়? বলা যায় না। ওই টাকা পয়সা খাই আইসে চাষা ব্যবসা করতি, ওনার কিছু খাইছে আর কি, এইগুলো অবস্থা। আচ্ছা আচ্ছা, তারপরে না, সেই গেলাম ওই যে দাউকুপ, দাউকুপ গেলাম। দাউকুপ যে সেখানে ওই ইসের মধ্যে তারা দলে দলে ওই যে করতেছে, কথাবার্তা অনেক কিছু বলতেছে। আর আমি তার আগে কী করছি, ওই যে ওটাকে আমি করছি, দেখছি, শুনছি, ওটা দেখেছি না। তারপরে আমার এসে গেছি, যাইয়া সবাইকে পলিটিক্যাল ক্লাসে বসাইছি। বসাই সবাইকে বলছে যে এরকম দেখেছি, সেই মিলিটারিরা তারা হয় অন্তত 200, তারা 10টার সময় সিসি নিয়ে যার যার বেরিয়ে চলে যায়। থাকে হলো ওই এসপি থাকে আর 2 জন সেন্টি থাকে। মানে আমরা ট্রেনিং করাইছি হলো তোমাকে মতো মানুষরে, অস্ত্র নাই তো আমরা অস্ত্র লুটবো, থানা লোক। তারপরে আর ওদিকে কী করছি, ওই খাটি একটা জবই দিয়ে তার রক্ত আর কি একটা উগলায় মাহাইছে। আর মনে করে তোমারও দেবো, ওর মধ্যে যে মুক্তি দেবো তার কাপড়ি মাহাইছি। মাহাটা হাইয়া তারাতে স্ট্যান্ড গান দিয়ে দিছি, 75 গজের স্ট্যান্ড। আচ্ছা, তারাতে স্ট্যান্ড গান দিয়ে দিছি, করে দিছি। তার এইরকম মুড়াইয়া বসছি, বসে বারে দিয়ে গাড়ি নিয়ে গেছি। ওখানে যাচ্ছি, তার আগে কইছি যখন দেখতে আসতে তুই করি করবি। হ্যাঁ, আর ওদিক সেন্টি যারা আছে ওই শব্দের অর্থকে দাও কেউ নিয়ে রেডি। হ্যাঁ, ওই 2 জন সেন্টির ভাষে ঠ্যাং ধরে উভোগ করে ফেলাবি, বলেন হচ্ছে দিবি, আর কিচ্ছু করার নেই। বুঝতে পারছেন কথাটা? যখন শুনবি এই গুলির আওয়াজ, পরে এই বরিয়ে দিয়ে গাড়ি নিয়ে গেছি। আমি যে কান্দে করছি, হ্যাঁ স্যার দেখিয়ে, স্যার देखिए मेरा भाई को मुक्तियोद्धा मार दिया। सर आप देखिए मेरा भाई को मुक्तियोद्धा मार दिया। এই কথা বলে, চলো দেখো। আমরা যখন বাড়ি চলে গেছি, তখন গেছে যে খোলো, এই খুলছি, দেখা দেখেছি যেই উভত হয়েছে সেই মেরে দিচ্ছে। ওরা তো দিয়ে দিছি, মানে যে ওই শব্দ শুনি আর কি, ওই দড়ি বোধ করে ফেলে ওদের নাচি দিতে, আমরা সব হচ্ছে না, লুটপাট করে নিয়ে এইভাবে করে। আর কিছু দরকার? আচ্ছা, এই সম্মুখ মানে এটা তো একরকম হলো, আর সম্মুখ যুদ্ধ করছি 3 কোন জায়গায় পুকুর, একটা করছি ওই দুটো, একটা করছি হাটিপাড়া, আর একটা হলো ইয়া, আরে সাতক্ষীরা কি আপনি, বাবা অত বলতে পারবো না, এমনি তো অন্য বুঝতে পারছি, যতটুকু মনে পড়ে আর কি, সমস্যা নেই। অনেক মনে আছে কিন্তু বলতে তো হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আমার বাড়ি ভাটা দিয়ে এইসব শুনে জোরে গুড়ি করে যায়। না কি বলেন, এত খারাপ অবস্থা হয় নাই, সমস্যা নেই। আমি দিলাম মরে গেলেও আমার কোনো অসুবিধা নাই, যা করছি তাই না, আপনি তো দেশের জন্য যুদ্ধ করছেন, আপনাদের সম্মান তো সবাই দিবে। বললাম। হ্যাঁ, আর মনে করো আমার মা বোন তোমাকে মা বোন, হ্যাঁ অবশ্যই। তোমাকে নিয়ে যদি বেচতি করে থালবাটি মাজায় আর এইরকম করে, কি করে মানুষ সহ্য করতে পারবে বলো? সবাই পারবে না নে। আমার ব্যাচের মধ্যে তো আরো যারা গেছে, সবার ব্রেন তো একরকম না, সবার নলেজ কি একরকম? আমার ব্যাচের মধ্যে আছে এরকম, সবার নলেজ এরকম না। নিজে পরিচালনা করছে, তাই নিজে বলতে পারলাম, বুঝতে পারলাম। কিন্তু সে ঠিকই আছে কিছু, তার কাগজপত্র অল ফর টু সে ক্ষতি পারবে, কাগজপত্রিতে ঠিকই আছে।
সেই বিহার সাকুলের সেই বিহারি সেই যে ভারতীয় তালিকা, তারপরে লাল তালিকা, পরে এই নিয়ে কি তৈরি করছে খাইয়ে খাইয়ে। আচ্ছা, আপনাদের এলাকায় রাজাকার ছিল কোনো, মানে তাদের কি হয়েছে পরবর্তীতে যুদ্ধের পরে? শোনেন, না বুঝে আপনার বাপ করছে, লোভের বসবাতে করে করবে, সেই তো। যদি তোমার মানবতা থাকে তার সাথে কিছু করা হবে। ঠিক হবে? ঠিক হবে না, সে তো আমার গ্রামের ঘরের যে মানুষ। হ্যাঁ, তবে তাদেরকে ডাকি নিয়ে একখানে বসাই এই সমস্ত বুঝ বলা হয়েছে, কওয়া হয়েছে, এইটা করছে। ওই রাজাকারের ঘরে যে মারপিট করার দলদিনে যে একটা কিছু করছি, এগুলি আমার দ্বারা সম্ভব না করে। আচ্ছা, আর শেষ একটা প্রশ্ন, আপনি যে 71 সালে যুদ্ধে গেলেন, তো সেই ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা ছিল কে? মানে যুদ্ধে যাওয়ারও তো একটা অনুপ্রেরণা বা পথ প্রদর্শক থাকে, তো আপনার আমি ওইরকম কে শোনেন, ছিল? হ্যাঁ হ্যাঁ। আমি আবার একজন আছি, আমি একটা কবিতা লিখছি। একটা কবিতা লিখছি। আরে মনে পড়ে না তখন আমার বাবা আমার মা, তার আগের নমুনা আবার ক্ষতি হয় এইরকম। যখন ওরা আসলো, আসে ওই মানুষের বাড়ি ঘর জ্বালাই যাচ্ছে, কত কিছু করতেছে, ওই সেনা এসে বিহারিরা আসে, খানেরা আসে। তো আমি কিষেন বোয়াতে গেছি, গরিব মানুষ আমরা 3 ভাই কিষেন বোয়াতে গেছি, নদীর পাড়ে ওপার। এখানে যাইয়া শুনছি বা দেখতেছি ওদের আগুন জ্বলতেছি। তারপরে ওই কিষেন মিশন টিয়া এসে 3 ভাই ওর সেই খাওয়া পাবে, 3 জায়গায় দিয়ে 3 জন পার হইয়া আজকে যাই গেছি ঢুকছি বাড়ি। বাড়ি ঢুকলে আমাকে বাবুজান, আমরা আব্বা কথা বাবুজান বলে থাকি। বাবুজান কী ব্যাপারে, কী হচ্ছে, কি কয়ে? কিচ্ছু না, মুসলমানদের কাছে বলতেছে। আমি বললি না, এমন কোনো স্মৃতি পাইনি। স্মৃতি পাইছি মুসলমান আর হিন্দু নাই, এইরকম নিয়ম ছেলে পেলে এইগুলোরে ধরে নেয়, এইগুলোরে মারে। কেন এরা তো যোগ দিয়ে আমাকে কিছু করতে পারে। তাই একটু সরে থাকি, ঘটনা সব কোয়া যায় না। শরীরে তার মধ্যে অনেক কিছু হয়েছে, ওদের সাথে আমার শরীর থেকে। তারপরে সকালবেলা শরীর থেকে সকালবেলা রওনা দিলাম, বুঝছেন? সকালবেলায় রওনা দিলাম। আপনার পরিবারের নারী সদস্য বা বাবা, ওনারা কোথায় ছিলেন? আমার মা বাবা করছে, আর আমি সে সময় বিয়ে করছি 27 বছর বয়স। একটা মেয়ে আছে, ওই আমার বাড়ি, তারা বাড়ি আছে। আমার মা বাবা বাড়ি ও চলে গেছিল। কেউ আসে বলছে যে তাকে গুলি করে মারিয়ে ফেলাইছে। শেষে আমার সেই প্রথম স্ত্রী, সেই মেয়েটারে থুইয়া সে চলে গেছিল। তারপরে আমি বাড়ি আসলে সব ঘটনায় তুমি আমাকে চিনে গেলে। আমি বাড়ি আসি, তারপরে আসলে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, তোমাকে আমার পক্ষে কোনো রূপ সম্ভব না। তাহলে যখন এত করি ভুল ছাত্রবাচ্চ নিয়ে ওই কত কিছু পারে নাই, তখন একটু তালা দিতে পারতে। হ্যাঁ, পরে আমি ওই 72 সালে আবার। তো আর হচ্ছে এখন আপনার মানে দেশ নিয়ে অনুভূতি কি? মানে এতদিন পরে আনলেন, স্বাধীন করলেন, তো একটা আমি তো কারোর সাথে মারামারি করতে চাই না। আনছি, আমরা কারোর অধীনে থাকবো না। নিজের রাতে কাজ করে খাই, তাই তো আমি ধন্য। জানতাম যদি শুভঙ্করের ভাতি আমার ঘরে পড়তো না ভাই। আমার এত অতর দরকার নেই, আমি চাইছি আমি স্বাধীনভাবে চলব। আমার দেশ, আমার মাটি, যা কিছু করবো আমি চলে যাবো। কারণ তুমি আইছো, যে কোনো অপরাধ পাওয়ার যা কিছুই করো, আমি তোমার সাথে সে আন্দোলন করবো না। আমি যদি বেঁচে থাকি বা আমার মতো এরকম প্রজন্ম যদি কেউ হয়, চাই দেশটা সুন্দর চলুক, আমি তোমাদের খবর সাদা ব্যাস, আর কিছু। এইটাই তো, দেশ ভালো চলবে এই জন্যই তো করা।
চাইছি স্বাধীন সেই স্বাধীনভাবে চলো, আমি যেন কারোর পর অধীন হই না, আবার আমার মারও যেন কেউ দূরে নিয়ে যায়। এই যে বিএনপি 9 মাস রাখছিল খালেদা জিয়া, ছাড়িয়ে দিতে চাইছে। বঙ্গবন্ধু কইছে, যা সত্য, বঙ্গবন্ধু কইছে যে 3 লক্ষ মা বোনের ই হয়েছে। হ্যাঁ, এই যে তারা কী করবে, তুমি যদি এটা করো, বঙ্গবন্ধু খালেদা জিয়ার সাথে রাখছে। এরকম। এই যে আমি কলম, এই যে তুমি প্রচার করো, আমার বিএনপি যেমন না করে। না না, প্রচার ওরকম না, কোনো এটা সমস্যা নেই। এটা প্রচার তো হবে না, তুমি নেবা কা? না, এটা এটা স্মৃতি হিসেবেও স্মৃতি রাখতে হিসেবে পারি, আর আমাদের- প্রচার হলে কোনো সমস্যা নেই। আপনার ওইরকম কোনো আশঙ্কা অবশ্যই নেই, না, সমস্যা আমি নেই। তোমাদের বলতেছি, আমি এখনই ধরুক আমার আমি মরে যাই, তাতে আমার কিছু আসে যায় না। মরে তো তা কী হবে নাকি, বেঁচে কি থাকতে পারবো? না না, যাতে আমি এই যে আল্লাহকে কইছি যে তুমি যে উদ্দেশ্য আমাকে পাঠিয়েছো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষ হলো কি আল্লাহর প্রেমিক। একদিন ফাতেমারে কয়, মা কেমন আছো? ফাতেমা কী কয় জানো? তোমার মা দুইজনে করছে, কা ভালো আছি। আল্লাহ, তুমিও আমার 1 দেড়া দুধের দাম দিতে পারবো না। কয় বলো কি? আল্লাহরে কয়, তোমার বলতেছে তুমি আমার 1 দেড়া দুধের দাম দিতে পারবো না। কয় বলো কি? তুমি আমার দোস্ত নই, তাই তোমাকে মা বললাম। বলে না, আমার গর্বের থেকে যখন হাসান বের হয়, তখন কি হাসান ছিল না তুমি ছিলে? হাঙ্গা হাঙ্গা করে কে কাঁদছিল? যে তাই দুধ দিছিলাম, তুমি ছিলে না, তোমার গানে দুধ দিছিলাম না। আল্লাহ কিন্তু কিছু বলতে হবে, মানিয়ে নিছে। আর আমার এই মারা যদি সেই কথা না বলতে, দেখো আমার এই মার 3টে গুণ বেশি আমার থেকে। আমার বাবার চাইতে মার গুণটা 3 গুণ বেশি। হুম হুম। আমার বাপ স্তনে দুধ ধরে রাখতে পারে না, পারে? আমার বাপ গর্ভে ধারণ করতে পারে না 10 মাস ধরে। হ্যাঁ, আবার আমার বাপ যে কয় আব্বা কান্দিস না, আব্বা শোনেন। মা যাইয়া যে এই কয়, আর এই যে এই শক্তি তার দেওয়ার শক্তি আমার সেরকমই চলতে নেই। বর্তমান দুঃখের জ্বালায়, ওই বিষয়ে দুঃখের জ্বালায় আছে। কী করে তুমি 3টে ছেলে ফিয়ার করতে যাবো? আর আমি সুগারের বাচ্চা হবো, আমি ওই দিয়ে আইসি, আমি কীভাবে, আমিও 3 জনের কাছে যাই। এই বুঝতে পারো না এই কথাটা? না এরকম কেউ আসো, তাই বাধা যাচ্ছে। শেষ। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। সঠিক থাকো বাবা, সঠিক হ্যাঁ, আপনি সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ঠিক আছে, আমরা রাখছি তাহলে। না, সব করে গেছি না, আমরাও বুঝি না, তারাও বুঝি না। তারা বলছে লোক কীভাবে মারবো, দেবো, খাবো। আচ্ছা, ধন্যবাদ। আছি আমার বলো তোমার মানে অনুভূতি কেমন এখন? অনুভূতি কখনো তো সামনে থেকে সরাসরি না, আমি কিছু বলবো না। জীবনে এতগুলো বছর কখনো তো সরাসরি কোনো মুক্তিযোদ্ধার সাথে কথা বলার বা তার কাছ থেকে অভিজ্ঞতা শোনার সুযোগ হয় নাই। তো হয়তো বইয়ে পড়া জিনিস ওভাবে মানে ভাবা যায় না অনেক কিছুই, যেটা কিনা এই যে যেমন বিহারি ক্যাম্প থেকে কি করে যুদ্ধ সে প্রশিক্ষণ নিয়েছে 29 দিনের, তারপরে হচ্ছে কিভাবে যতগুলো রাইফেল আছে, যেমন যে পেন্সিল, টাইমিং পেন্সিলের কথা বললো, এগুলো তো আসলে বইয়ে কখনো বলা থাকে না। তো যে কিনা সরাসরি যুদ্ধ করছে তার কাছে থেকে জিনিসগুলো জানা। আর একটা জিনিস কি, বর্তমানে আমরা সবাই খুবই প্রতিশোধ পরায়ণ, যে আমার সাথে একজন একটা কিছু করছে তাকে আসলে শেষ করে দিতে হবে। আর যেখানে কিনা যখন একটা মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনি যে যার কিনা যে হয়তো তার বাবা মাকে হারাইছে, যার স্ত্রী সন্তানকেও এমন হারাইছে, এমন ধরনের মানুষ যে সময় বলে যে যুদ্ধের পরে আসলে অনেকে লোভে পড়ে অনেকভাবে খারাপ পথে চলে গেছে, এখন তাদেরকে বুঝাই বলি, তাদেরকে প্রতিশোধ পরায়ণ না হয়, এই জিনিসগুলো আসলে বর্তমান প্রজন্মের ভিতরে দেখা যায় না, যেটা কিনা মানে শুনে উপলব্ধি করার অনেক কিছু আছে যে অন্যভাবে ভাবলে দুনিয়া সুন্দর। তো সেই জায়গা থেকে আমার অনুভূতি অনেক ভালো। তুমি কিছু বলবে?
আম্মা আবির সাহেব, তুমি তোমার অনুভূতি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। ভাষার মাসে বিজয়ের মাসে বিজয়ের এই দিনে আর কি আমরা একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলতে পারছি। এটা আসলেই মানে মনে রাখার মতো, যেহেতু আমরা অনেকেই আসলে মানে ওনাদের বয়স তো অনেক হয়ে গেছে, এরকম আসলে মুক্তিযোদ্ধাদের হয়তো বা আর 1-2 বছর পর আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে একটা স্মৃতি হিসেবে ধারণ করে রাখাটা বা তারা কি এক্সপেক্ট করছে তার এই জেনারেশন থেকে, যেহেতু তারা মুক্তিযুদ্ধ অনেক বড় একটা স্টেক হোল্ডার ছিলেন তারা প্রত্যেকে, সো তারা কি চাচ্ছেন আমাদের থেকে সেটা জানতে পারা বা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমাদের পরিকল্পনা কেমন সেগুলো জানা তাদের থেকে, কিংবা এই যে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতিচারণ এগুলো মানে হিস্টোরিক্যাল, আর সামনে থেকে উপলব্ধি করতে পারাটা আসলে ভাগ্যের বিষয়। এতটুকুই। ধন্যবাদ। সঞ্জিতা, তুমি যদি তোমার অনুভূতি একটু আমাদের সাথে ভাগ করতে। আমি শহরে বড় হওয়াতে আমার নানি দাদি না থাকাতে আমি কারো মুখ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের ঘটনা কখনো শুনিনি। আমার জ্ঞান বইপত্র পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আজকে তার কাছ থেকে যেই সকল দৃষ্টান্তমূলক জিনিস জানতে পেরেছি সেগুলো সত্যিই অনেক ভালো। এবং ওনার যে প্রেরণার কথা যখন ভাই জিজ্ঞেস করে, সে বলে তার প্রেরণা হচ্ছে আশেপাশের পরিবেশ থেকে তার মা বোনের প্রতি যে অত্যাচার হয়েছে সেগুলো দেখে অনুপ্রাণিত হয়ে সে গিয়েছে। কোনো নেতা বা কারোর অনুপ্রেরণাতে নয়, এটা হচ্ছে বাস্তবতা যে সে কীভাবে যুদ্ধ করেছে। এবং বর্তমানেও তারা প্রতিশোধ করার নয়, তারা চায় না যেখানে আমরা প্রতিশোধ নিই, তারা চায় তার স্বাধীন দেশে পরাধীন না হয়ে এক জায়গায় আমরা থাকি। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে জীবনে এটাই ছিল হচ্ছে সত্যিকারের জ্ঞান এই পুরো বছরের। ধন্যবাদ। আর এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ ইমরান মিয়া। থ্যাংক ইউ।